আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সতর্ক বার্তা, ভবিষ্যতে প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে মন্তব্য। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের, জানালেন সেক্রেটারি জেনারেল। যেনতেনভাবে যেন মানুষ মেনে নেবে না, সতর্ক। ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে দলগুলো ঐক্যমত্যে আসবে বলে কমিশন সংশ্লিষ্টদের আশা। আইন শৃঙ্খলার উন্নতিতে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ, দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাজ্যের নারাগানসেট সাগরে পরীক্ষামূলকভাবে উড়ন্ত ফেরি প্যালাডিনের চলাচলের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্ক বার্তা জানিয়ে বলেছেন, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার প্রচার করেছে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। বিবৃতিতে বলা হয়, টেলিভিশন, অনলাইনে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং বাংলাদেশে অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে সরকারের বিবৃতিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করলে আপত্তি নেই জামায়াতের। তবে কাঠামোগত সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি ছাড়া যেনতেন নির্বাচন হলে দেশের মানুষ তা মেনে নেবে না। জামায়াত প্রাথমিকভাবে 300 আসনের জন্য প্রস্তুতি নিলেও ভবিষ্যতে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হতে পারে। আক্তার হোসেনের রিপোর্ট। গণহত্যার বিচার, পদ্ধতিগত সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখলেও ভেতরে ভেতরে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, শর্ত পূরণ করে সরকার ঘোষিত সময়ের আগেও নির্বাচন হলে আপত্তি নেই তাদের। আপনি তার আগে করেন, কিন্তু এই শর্তগুলো মেনে করেন, ডেট ইজ নো প্রবলেম। আমাদের কাছে হচ্ছে ইলেকশনটা কি প্রসেসে হতে যাচ্ছে, এটাকে ঠিক করেন, আমরা ইলেকশনে যাব, এই দাবি আমরা করে যাচ্ছি। এই গণহত্যাকারীদের অন্তত সবার না হোক, প্রধান ঘৃণ্য, চিহ্নিত, প্রমাণিত অপরাধীদের বিচার হতে হবে ট্রাইব্যুনালে। দৃশ্যমান না হলে আর সংস্কার করা এই জুলাই চার্টার ভিত্তিতে যদি আইন করে ভোট না হয়, তো সেই ভোট এই জনগণ মানবে না, এটা আমরা বলেছি। এবং সেটা কখনোই সুষ্ঠু ভোট হবে না, ওটা আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে।
নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও অনুপস্থিত অভিযোগ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ হবে। ব্যক্তির ইন্টারেস্ট যখন ওই ইলেকশনে থাকছে না, তখন ওখানে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, সহিংসতা এগুলো হচ্ছে না। অভিজ্ঞ লোকদেরকে তারা পার্লামেন্টে নমিনেট করতে পারবে, ফলে পার্লামেন্টটাও হবে কিন্তু একটা কোয়ালিটি পার্লামেন্ট, রিচ পার্লামেন্ট হবে। এখন বহু দলের বহু কেন্দ্রীয় এমন যোগ্য অভিজ্ঞ নেতা আছে, মাস্তানি আর কালো টাকার খেলা করতে পারে না বলে একটা স্বল্প শিক্ষিত মাস্তান চাঁদাবাদের কাছে হেরে যায়। সমমনা ও ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী জোটের আলোচনা শুরু হলেও এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলোচনার পর্যায়ে আছে, একটা চিন্তার ঐক্য তৈরি হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এই জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিতে বিএনপি নির্বাচন চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মইনুল হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন ও প্রদর্শনী। গুমের সঠিক তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত, গুমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে অনুসন্ধান, তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি তুলে ধরেন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। আমরা বিগত 17 বছর পার করেছি, প্রতিদিন আমাদের জন্য জুলাই ছিল। বিগত সরকারের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গুম হওয়া পরিবারের স্বজনরা। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গুম হওয়া বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপির মহাসচিব। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব ঘটনার বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া পরিবারের স্বজনদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বার্থান্বেষী একটি মহল ক্ষমতায় যাওয়ার জন্য দেশে নীল নকশা তৈরি করছে। শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। দেশে যেন নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে নয়, ব্যক্তিগত স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না কিছু দল। তাফিমুল ইসলামের রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগে এই ছাত্র সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি সহ দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, কোরআন ও সুন্নাহর কথা শুনলেই অনেকের গা জ্বালা উঠে যায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলেই অনেকের গার মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। আর বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। সংস্কার এবং বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিতর পর জাতীয় নির্বাচন। আজকে স্বার্থান্বেষী মহল ক্ষমতার ইচ্ছুক রয়েছে, আবার আমাদের দেশকে শান্তি করার জন্য
বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক সরজে কাজ করছে। এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে প্রচার হয়েছে। এই নির্বাচনের নির্বাচনে দেখতে চায় না। সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের স্বার্থে শেষ পর্যন্ত দলগুলো ঐক্যমত্যে আসবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। নির্বাচনের সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং নাগরিকদের দায়িত্বশীলতার উপর নির্ভর করছে বলেও মনে করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট, এমন পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংসদের উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ কিছু দল নিম্নকক্ষেও পিআর পদ্ধতির পক্ষে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। সময়ের সাথে সাথে দলগুলোর এই মতপার্থক্য কমবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। আমরা নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আসে আসন ভিত্তিক পদ্ধতি আমরা সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। দুটোরই ইতিবাচক দিক আছে এবং নেতিবাচক দিক আছে। কোনো কোনো গণমাধ্যমে যে এটা খণ্ডিত আমার বক্তব্য দিয়ে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে। ফেব্রুয়ারিতে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই সময় যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেই জন্য আমি আশা করি আমাদের সবগুলো রাজনৈতিক দল মেনে নেবে এবং আমরা সাম্প্রতিক হব। সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। তবে বদিউল আলম মজুমদারের মতে এ বিষয়ে সংশ্লিষ্টদের করতে হবে দায়িত্বশীল আচরণ। রাজনৈতিক দলগুলো যদি সদাচরণ করে, তাদের প্রার্থীরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বদ্ধপরিকর না হয়, তাহলে তো ওই একদল পাহারাদার বসানো কম গুরুত্বপূর্ণ হবে। নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে যুক্ত সবারই দায়বদ্ধতার আওতায় থাকা উচিত বলে মনে করেন বদিউল আলম মজুমদার। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চর বলাকি সংলগ্ন মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন দেন স্থানীয়রা। পরে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং তার স্বজনরা খবর পেয়ে মুন্সিগঞ্জে রওনা হয়েছেন। মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিভুরঞ্জন বৃহস্পতিবার সকালে বাসা থেকে কর্মস্থল দৈনিক আজকের পত্রিকা অফিসে রওনা হয়ে আর ফেরেননি। পরে রমনা থানায় তার ছেলে রিত সরকার সাধারণ ডায়েরি করেন। বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশ জুড়ে সবুজায়নের অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় এই আয়োজনে গাছ চেনা, গাছ নিয়ে আবৃত্তি ও নাচ সহ নানা কর্মকাণ্ড হয়েছে। দায়িত্বশীল ভবিষ্যৎ নাগরিক তৈরিতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। চৌধুরী ফরিদের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। আজকে মোদের গর্ব সবুজ ধারা, গাছের ছায়ায় শীতল হবে ঘুচবে ক্লান্তি জরা। অগুন্তি প্রাণের এই ধরা শোভিত হয়েছে বিচিত্র প্রজাতির বৃক্ষের সমাহারে। গাছে গাছে সবুজ রঙে ভরবে মাটি যখন। ভিন্ন ভিন্ন উদ্ভিদের যেমন রয়েছে আলাদা আলাদা রূপ, তেমনি রয়েছে বাহারি গুণের সম্ভার।
নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে প্রকৃতি বান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় ব্যাপক বৃক্ষায়ন। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি, সেটা হচ্ছে 380 লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে, তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকব। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পাতায় পাতায় অক্সিজেন, ফুলের মাঝে হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণে বন্দরনগরীর ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নয়নাভিরাম ক্যাম্পাস জুড়ে সবুজের বন্দনা। গাছ রোপণ করব আর দেশ বাঁচাবো। গাছ রোপণ করব যাতে পরিবেশ কম দূষিত হয়। গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদের আলো পড়ে। গাছ হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু। গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশের উপকার করার সুযোগ পেয়েছি। To reduce the emission of carbon dioxide and the greenhouse effect, its impact is greatest. They have proudly joined in the tree plantation program of this institution. Trees give us oxygen and without oxygen we cannot survive. বৃক্ষরোপণের এই অভিজ্ঞতা আমি পরিবেশ সংরক্ষণে কাজে লাগাতে পারবো। দখল দূষণে জেরবার বাস্তুতন্ত্র রক্ষায় এমন উদ্যোগ সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। গাছ না থাকলে আমরা বাঁচবো না, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে বৃক্ষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো আমরা এখন যে শহরে বাস করতেছি, আমরা গাছ খুব একটা চোখে দেখি না। সো এই জিনিসগুলোর কারণে আমরা আরও বেশি ভালোবাসবো, গাছের কাছে আরও বেশি যাব। সো এটা আসলে সবাইকে মোটিভেট করবে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে পুরো বাংলাদেশের প্রাণ প্রকৃতি সুরক্ষায় যে অবদান রেখে যাচ্ছেন সেটাও কিন্তু অসাধারণ। এই পৃথিবী শুধু মানুষের জন্য না, প্রাণী কুল, বৃক্ষকুল সহ সবাইকে নিয়ে যখন আমরা বাঁচতে পারবো, তখন আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো। দেশের জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে শিক্ষার্থীদের ভালো মানুষ হবার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে বলে মত বিশেষজ্ঞদের। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় যদূর। মোশাহিদ রনি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আসন্ন ডাকসু নির্বাচনে ভোটাররা যেন ক্লান্তিহীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সার্বিক ভোটদান প্রক্রিয়া যেন সহজ হয়, সে বিষয়কে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা হলের ভোট কেন্দ্র সমাজ কল্যাণ ইনস্টিটিউটে, শামসুন্নাহার হলের পাশে পরমাণু শক্তি কমিশনে হলে শিক্ষার্থীদের সুবিধা হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্র যেন সংশ্লিষ্ট হলের কাছাকাছি থাকে সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভোটার আইডি নিয়েও কথা বলেন উমামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে স্থানান্তরিত করে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হোক। ফলাফল হিসেবে এখানে সাধারণ যে শিক্ষার্থীরা এই দুটি হলে অবস্থান করে সেই ছাত্রীদের ভোটিং টার্নআউটটা বাড়বে, একই সাথে ওই ইনস্টিটিউশনেরও ভোটার টার্নআউটটা বাড়বে। আমাদের পক্ষ থেকে আমরা প্রেফারেন্স দিব যে এই হলপাড়ার যে 4টি হল আছে সেখানে কিন্তু মানে অনেক বেশি স্টুডেন্ট বসবাস করে, সেই জায়গা থেকে তাদের যাতায়াতের সুবিধার্থে এখানে এফবিএসসি সব থেকে বেশি শিক্ষার্থীদের ধারণ করতে পারবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। প্রতিবেদনে বলা হয়েছে 5 লাখের বেশি ফিলিস্তিনি দুর্ভিক্ষের কবলে পড়েছে, যারা খাদ্যের অভাব, অনাহার ও অপুষ্টিতে মারা গেছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এবং এসব হামাসের মিথ্যাচার। যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন্সের প্রতিনিধি ড্যান স্টুয়ার্ট জানিয়েছেন, গাজায় শিশুদের ভয়াবহ অবস্থা, অধিকাংশ শিশু খাদ্যাভাবে মারা যাচ্ছে। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬২,০০০ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।
এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। নতুন যুগের উপকূলীয় যাত্রীবাহী যান প্যালাডিন উড়ন্ত ফেরি বদলে দেবে সামুদ্রিক পরিবহন। যুক্তরাজ্যের নারাগানসেট সাগরে পরীক্ষামূলকভাবে চলছে এই অভিনব যাত্রীবাহী ফেরি। প্যালাডিন মূলত একই সাথে নৌকা এবং উড়ন্ত বিমান এর গুণাবলী ধারণ করে। এটি ঘন্টায় 180 মাইল বেগে চলতে পারে। এটি তৈরি করেছে দেশটির রিজেন্ট ক্রাফট প্রতিষ্ঠান। তাদের বিশ্বাস এটি ভবিষ্যতের উপকূলীয় যাতায়াত কিংবা নতুন ধরনের যুদ্ধ জাহাজ হিসেবে কাজ করতে পারে। প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা বিলি থ্যালহেইমার জানান, সড়ক পথে সময় বাঁচাতে এই উড়ন্ত ফেরি সহায়তা করবে, সেই সঙ্গে উপকূলীয় পরিবহনের সমস্যাগুলোর সমাধান আনতে পারে। 2027 সালের মধ্যে এটি বিশ্বজুড়ে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাণিজ্যের বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বাড়াতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে সরকার। বিক্রয়ের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক আমদানি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ চলছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জিয়াম কামাল খান বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান। এ বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে এবং দুই দেশের বন্দরের মধ্যে কানেক্টিভিটি বাড়লে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন দ্বার উন্মোচিত হবে। চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জিয়াম কামাল খান ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীদের মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। যতগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হতে পারা সম্ভব, আমরা সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। আমরা আমার যে পাকিস্তানি প্রতিপক্ষ, ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি। আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। 17তম সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী দিনে দ্রুততম মানবী পেয়েছে বাংলাদেশ। ছেলেদের 100 মিটার স্প্রিন্টে ইনজুরি থেকে ফিরে 10.64 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর। একই ইভেন্টে মেয়েদের স্প্রিন্টে বিতর্ক হলেও শিরিন আক্তারকে ফটো ফিনিশে পেছনে ফেলে স্বর্ণপদক জিতেছেন সুমাইয়া দেওয়ান। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সতর্ক বার্তা, ভবিষ্যতে প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে মন্তব্য। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের, জানালেন সেক্রেটারি জেনারেল। যেনতেনভাবে হলে মানুষ মেনে নেবে না, সতর্ক। ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে দলগুলো ঐকমত্যে আসবে বলে কমিশন সংশ্লিষ্টদের আশা। আইনশৃঙ্খলার উন্নতিতে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ, দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।